সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন, সিদ্ধান্তের বাস্তবায়ন এবং জবাবদিহিতা এটা নিশ্চিত করার একটা প্রক্রিয়া, সেটাই শাসন বা যেটাকে আমরা গভর্নেন্স বলে থাকি। কিন্তু সেই গভর্নেন্সটা তো খুবই এটা মানবিক একটা উন্নয়নের পূর্বশর্ত, কিংবা রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বলি কিংবা প্রকল্প বাস্তবায়ন, মানবিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, সবকিছুরই একটা পূর্ব শর্ত। এবং আমরা জানি যে এই শাসনটা, অর্থাৎ এই যে শাসন বা সুশাসন, এইটা কার্যকরী হয় তখনই যদি সমাজে কিংবা একটা দেশে কতগুলি কন্ডিশন, অবস্থা বিদ্যমান থাকে, যে একটা সেই দেশে সেই সমাজে ভয়মুক্ত একটা পরিবেশ থাকে কিনা, কিংবা জবাবদিহিতার সংস্কৃতি থাকে কিনা, রাজনৈতিক স্থিতিশীলতা থাকে কিনা, সরকার কেমন কার্যকরী, এটাকে একটা ইফেক্টিভ সরকার নাকি একটা দুর্নীতিগ্রস্ত সরকার, এবং রেগুলেটরি কাঠামো, নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাটা কেমন, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন, কিংবা দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেই সরকার কতখানি উদ্যোগ নিতে পেরেছে কার্যকরীভাবে, এই সমস্ত যদি নিশ্চিত না হয় তাহলে সেই সমাজে সুশাসন প্রতিষ্ঠা হয় না। এবং আমরা এই বইয়ের পুরোটা জুড়েই আসলে বলার চেষ্টা করা হয়েছে যে আমরা দেখলাম যে দুর্বল শাসন ব্যবস্থা, এর ফলে যে উন্নয়নটা হয়েছে, উন্নয়নের যে একটা বয়ান, সেটা এই বইয়ের মধ্যে ডক্টর হোসেন জিল্লুর রহমান বারবার বলেছেন যে উন্নয়ন হয়েছে, সামনে কি, এর পরের পার্টটা কি, উন্নয়নের দ্বিতীয় পার্ট, উন্নয়নের পরের পার্ট, তো সেইটা কিন্তু হয়নি। কারণ প্রবৃদ্ধি 5, 6, 7% হয়েছে, কিন্তু সেই প্রবৃদ্ধি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক হয়নি। এবং যেই কারণে ডক্টর হোসেন জিল্লুর রহমান এটাও উল্লেখ করেছেন যে আমরা একটা লো লেভেল ইকুইলিব্রিয়ামের মধ্যে আটকে আছি, সেটা থেকে বের হতে পারছি না। যে উন্নয়নটা হয়েছে সেখানেই অনেক ঘুরপাক খাচ্ছি আমরা। এবং আরেকটি তারপরের বিষয়টা হচ্ছে যে কিভাবে ক্ষমতাটা, প্রশাসনিক ক্ষমতা, এটা দুর্নীতিকে উস্কে দেয় কিংবা উৎসাহিত করে, এবং তার ফলে অর্থনৈতিক যে ক্ষমতাটা, অর্থনীতি কার্যকরীভাবে তার দায়িত্ব পালন করার ক্ষমতাটা, সেইটা কিভাবে ক্ষয় হয়ে গিয়েছে। এবং যেটা এখানে বিভিন্ন উদাহরণ দিয়ে বলা হয়েছে, একটা তো ধরেন যে আমরা প্রকল্পের কথা শুনেছি, বড় বড় মেগা প্রকল্প, সেই প্রকল্পগুলিতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে, সেটা কতখানি, প্রথম কথা যে কতখানি এটার কস্ট অ্যাসেসমেন্ট কিভাবে করা হয়েছে, এই প্রকল্পের প্রয়োজনীয়তাটা কিভাবে মূল্যায়ন করা হয়েছে, তারপরে হচ্ছে যে এই প্রকল্প বাস্তবায়ন করতে যে সেটার ইফেক্টিভনেস, দক্ষতা, এফিসিয়েন্সি, এগুলো কিভাবে দেখা হয়েছে। আমরা তো দেখেছি যে প্রকল্প করতে যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে ছোট ছোট কিছু পারচেজ করতে যে কত হাজার হাজার টাকা ব্যয় করা হয়েছে, সেগুলো আপনারা জানেন, যারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনারাই রিপোর্ট করেছেন, সেগুলো আমরা দেখেছি। আরেকটা উদাহরণ হচ্ছে যে বিদ্যুৎ খাতটাই একটা অন্যতম দুর্নীতির আখড়া ছিল, এবং তার পাশাপাশি ব্যাংকিং খাত এবং হচ্ছে আর্থিক খাতটা। এই যে প্রক্রিয়াটা হয়েছে, এই প্রক্রিয়াটার ফলে যেটা হয়েছে যে সামাজিক যে অন্তর্ভুক্তি এবং ক্ষমতার কেন্দ্রে তো জনগণ থাকার কথা, জনগণ একটা দলকে কিংবা সরকারকে ক্ষমতায় বসায়, কিন্তু আসলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যে মানুষ, জনগণ থাকে, সেটাই কিন্তু আসলে এতদিন পর্যন্ত এটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এবং সেটা উপেক্ষিত হয়েছে, যার কারণে এই যে সামাজিক অন্তর্ভুক্তি যেটা হওয়ার কথা সেটা হয়নি। এবং যার ফলে আমরা দেখেছি যে এখানে অনেক প্রবন্ধ আছে, সেটা স্থানীয় সরকার বিষয় আছে, যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ যেটা হয়নি, স্থানীয় চাহিদা অনুযায়ী উন্নয়নটা নিশ্চিত হয়নি, এবং যার ফলে কিন্তু স্থানীয় সরকার কাঠামোটা দুর্বল এবং একটা কেন্দ্র নির্ভর হয়ে দাঁড়িয়ে গেছে। এবং তার ফলে তারা এই স্থানীয় সরকার পর্যায়ে তাদের যে একটা বাজেট বরাদ্দ কিংবা তাদের নিজেদেরও সম্পদ সঞ্চালনের যে একটা সক্ষমতা, সেটাও কিন্তু তৈরি হয়নি, এবং যার ফলে কেন্দ্রের উপর নির্ভরশীল থাকতে হয়েছে। এবং আরো বিষয় যে যখন সেই কেন্দ্র থেকে একটা বরাদ্দ গেছে স্থানীয় পর্যায়ে, সেখানে কিন্তু জনগণের অংশগ্রহণ, জনগণের মতামত, প্রকল্প
ডিজাইন করার ক্ষেত্রে এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সেটাও কিন্তু তাদের অনুপস্থিতিটা দেখা গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে প্রকল্পের ক্ষেত্রে ভৌত অবকাঠামো বনাম সামাজিক অবকাঠামো, ভৌত অবকাঠামোর ভিতরে এত জোর দেওয়া হয়েছে কিন্তু তারপরেও সেইটা কিভাবে অর্থ ব্যয় হয়েছে সেই উদাহরণ কিন্তু এই বইয়ে দেওয়া হয়েছে যে অবকাঠামো নির্ভর অর্থনীতিতে সেইখানে দেখা গেছে আমাদের দেশে একটা রাস্তা 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে কত খরচ, অন্যান্য এমনকি উন্নত দেশে যুক্তরাষ্ট্রের এখানে উদাহরণ দেওয়া হয়েছে, উনি সম্ভবত বস্টনের একটা উদাহরণ দিয়েছেন, আর পাশের প্রতিবেশী দেশের উদাহরণ তো আমরা জানি যে কিভাবে এই অর্থের অপচয়গুলো হয়েছে এতদিন পর্যন্ত। এবং এই সবগুলি কিন্তু ঘুরে ফিরে দুর্বল শাসন ব্যবস্থা এবং কক্ষিগত ক্ষমতার কারণেই হয়েছে। আরেকটি বিষয় এখানে এটার এভিডেন্স দেওয়া যায়, সেটা হচ্ছে যে এই যে শাসন দুর্বল শাসন ব্যবস্থা এবং ক্ষমতার কক্ষিকরণ করা, এইটার আরেকটা ম্যানিফেস্টেশন হচ্ছে যে এই যে তথ্যভিত্তিক নীতিমালা গ্রহণ করা, এটাও কিন্তু ইগনোর করা হয়েছে। একদিকে হচ্ছে তথ্যকে বিকৃত করা, সেটা তো বহুল আলোচিত, আমরা সবসময় বিশেষ করে শুধুমাত্র গবেষক হিসেবেই না, যারা মিডিয়াতে লেখেন তারা কিংবা যারা বিভিন্ন এনজিও পর্যায়ে, যারা গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে কাজ করেন, তাদেরও কিন্তু সঠিক তথ্যের প্রয়োজন হয়। কিন্তু সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রে তথ্যের প্রয়োজনীয়তা, সঠিক তথ্যের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভুল তথ্যের উপর ভিত্তি করে যেই নীতিমালা গ্রহণ করা হবে সেটা তো ভুল হতে বাধ্য, এবং সেটাই আমরা দেখেছি। আপনি যদি এখানে উন্নয়নটাকে এত ফুলিয়ে ভাবিয়ে দেখেন তখন আপনার মনে হবে যে আমরা তো কিছুটা অর্জন করে ফেলেছি, তাহলে এই খাতে কোনো একটা খাতে বরাদ্দ কম দিলেও হবে, অন্য জায়গায় যাবে। তো এই ধরনের আমরা প্রবণতাও দেখেছি, যার ফলে সেই উন্নয়নের যে গুণগত মান সেটা কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আরেকটা বিষয় আমি উদাহরণ দিয়ে দেখতে চাই, বিশেষ করে এখানে লেখক বলেছেন যে ক্ষমতা এবং অর্থনৈতিক বৈষম্যটা কিভাবে হচ্ছে। বৈষম্যটা কারণ এখানে একটা যে আমরা সবসময় বলছি যে ক্রনিক ক্যাপিটালিজম যেটা হয়েছে সেটা কিভাবে হলো। আমরা বলছি যে রাজনীতিতে অংশগ্রহণ কিংবা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ ছিল না, প্রতিযোগিতামূলক রাজনীতি ছিল না, এবং যার ফলে কিন্তু প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে। যেই প্রতিষ্ঠানগুলি রেগুলেটরি কাঠামোটা নিয়ন্ত্রণ করে, রেগুলেশন করার কথা, গভর্ন করার কথা, সেই প্রতিষ্ঠানগুলি দুর্বল হয়ে যাওয়ার কারণে, যেমন ধরুন কেন্দ্রীয় ব্যাংক কিংবা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিংবা জাতীয় রাজস্ব বোর্ড কিংবা দুর্নীতি দমন কমিশন, এই সমস্ত প্রতিষ্ঠান দুর্বল হয়ে যাওয়ার কারণে যে অর্থনৈতিক যে প্রতিযোগিতা, অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু প্রতিযোগিতাটা নষ্ট হয়ে গিয়েছে, প্রতিযোগিতাটা ছিল না, যার ফলে কিছু বিশেষ গোষ্ঠী সুবিধা পেয়েছে। এটা যদি আমি ব্যাংকিং খাতের দিকে তাকাই, লেখকও বলেছেন, এই উদাহরণ দিয়েছেন যে ব্যাংকিং খাতে এই যে লক্ষ লক্ষ কোটি টাকার ঋণ খেলাপি হচ্ছে, এরা কারা? এই ঋণ খেলাপিরা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, এরা অনেক ধনী, প্রতিপত্তিশালী এবং প্রভাবশালী, রাজনৈতিকভাবে তারা খুব ঘনিষ্ঠ, রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল। কিন্তু আবার অন্যদিকে যারা কৃষক, যারা ঋণটা ফেরত দিতে পারছে না, তাদেরকে কিন্তু জেলে নেওয়া হচ্ছিল ঋণ ফেরত না দেওয়ার কারণে। এই যে বৈষম্য হয়েছে, বৈষম্যমূলক একটা নীতিমালা, এর ফলে এটা কারণটাই হচ্ছে, লেখক বলেছেন যে পক্ষপাত, দুষ্ট নীতি হচ্ছে বৈষম্য বাড়ার একটা অন্যতম কারণ। আমি সবশেষে এটা একটা সামারি যদি করি, যেটা এই বইয়ের মূল প্রতিপাদ্য বিষয়, সেটা আমি এভাবে বলবো যে লেখক বলার চেষ্টা করেছেন, ডক্টর হোসেন জিল্লুর রহমান, যিনি কিনা এই বিষয়গুলিতে বিশেষ করে ওনার অর্থনীতিটা পলিটিক্যাল ইকোনমিক অ্যাঙ্গেলে দেখার যে জন্য যে সমস্ত যারা বাংলাদেশে কাজ করে থাকেন, আমি বলবো যে উনি একজন সেটার মধ্যে পুরোধা। এবং অর্থনীতি তো শুধুমাত্র উন্নয়নের বিষয় না, এটা একমুখী বিষয় না, এবং অর্থনীতির সূচকই সীমাবদ্ধ থাকে না, এটার পরিসরটা অনেক বড়। উনি সেটাকে আমাদের চিন্তার পরিসরটাকে আরো প্রসারিত করেছেন। এবং এটা সংক্ষেপে বলতে গেলে সেটা হচ্ছে যে অর্থনীতি, শাসন এবং ক্ষমতা, এই যে ত্রিপাক্ষিক একটা সম্পর্ক তৈরি হয়েছে, এটাই কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলে। এবং এটা যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে সেই সমস্ত দেশ
উন্নতি করতে পারে। আমাদের যারা সহযাত্রী ছিল এক সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, এই সমস্ত দেশ, তারা কোথায় আর আমরা কোথায়? সিঙ্গাপুর এখন তাদের স্বাধীনতার 60 বছর উদযাপন করছে, আমরাও কিন্তু 54 বছরে পদার্পণ করেছি, কিন্তু দেখেন তাদের মাথাপিছু আয় প্রায় 94,000 ডলার, আর আমাদের মাথাপিছু আয় ইনফ্লেটেড ধরে নিল 3,000, সেটাও যদি ধরে নেই, তাহলে কোথায় আছি আমরা? তো সেই জন্য এই তিনটাকে যদি আমরা ঠিক মতো ব্যবহার না করি, এই তিনটাকে কাজে না লাগাই, তাহলে কিন্তু আমাদের প্রবৃত্তি কিছুটা হবে, কিন্তু সেই প্রবৃত্তির গুণগত মান থাকবে না, এবং সেই প্রবৃত্তিটা একমুখী হবে, এবং এই একমুখী প্রবৃত্তি কখনোই টেকসই হয় না। সেটাই কিন্তু এই আলোচনার, এই বইয়ের একটা অন্যতম মূল মেসেজটা উনি দেওয়ার চেষ্টা করেছেন। এবং এই বইয়ে আরো যে বাংলাদেশে যে এই 50 বছরে 5 দশকের বেশি সময় ধরে বিভিন্ন ধরনের রূপান্তর ঘটেছে, গ্রামীণ অর্থনীতির রূপান্তর ঘটেছে, বিনিয়োগও হয়েছে, আমাদের বাংলাদেশের সূচকও বিভিন্ন বিশ্বের পরিপ্রেক্ষিতে এটা সূচকেও এগিয়েছি। এখানে আমরা জানি যে বহুল আলোচিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা আমাদের যে সূচক, আমাদের অবস্থানটাকে যে জায়গায় দিয়েছে সেখানেও গিয়েছি, কিন্তু সেই জায়গায় আমরা রয়ে গেছি। সেজন্যই এখানে দুটো অন্তত আলোচনা রয়েছে, প্রবন্ধ আছে, যে উন্নয়নের পরের পাঠ এবং উন্নয়নের দ্বিতীয় অধ্যায়, এবং এই উন্নয়নের দ্বিতীয় অধ্যায়ে কিন্তু আমাদের এই বিষয়গুলোকে নজর দিতে হবে, এবং এই বিষয়গুলি নজর দিতে যে এই আমাদের সুশাসন, আমাদের ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, এই বিষয়গুলোর উপরে জোর দিতে হবে। আমি আবারও আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই বইয়ের এইরকম একটি খুবই সময় উপযোগী বই আমাদের উপহার দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম।